শুভ সকাল বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি। আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে সকাল থেকেই কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার দেখা যাচ্ছে, মানে রোদ্দুরটা উঠেছে তো, আর তার সাথে ওই যে শরতের মেঘ কত সুন্দর লাগে তোমরা তো সবাই জানোই। তা তোমাদের সাথে তবুও শেয়ার করলাম মেঘটা। আর সকালে যেসব কাজগুলো থাকে সেগুলো কিন্তু সারা হয়ে গেছে, এমনকি আমার ভিল স্টোরি রান্নাও কমপ্লিট হয়ে গেছে জানো। আর এই কাকু চেয়ার টেবিল নিয়ে এসছে, আমাদের বাড়ি অনুষ্ঠান আছে ভাবছো নাকি? না না, অ্যাকচুয়ালি বাবা 1 মাস আগে এই ফেরিওয়ালাকে বলে রেখেছিল চেয়ার কিনবে বলে আজকের ডেটে আসতে, তাই নিয়ে চলে এসছে সকাল সকাল। আর তোমাদের দাদাভাই যে চেয়ারে বসে কম্পিউটারে কাজ করে সেই চেয়ারটাই ভেঙে গেছে। অ্যাকচুয়ালি অনেক দিন আগে থেকে ভেঙে গেছিলো, পিছন দিকটায় হেলান দিতে পারতো না, সাইডে যে হাত রাখার জায়গাটা সেটাও ভেঙে গেছে। আর প্রায় 1 সপ্তাহ ধরে না হাতে যন্ত্রণাতে ভুগছে বেচারা। ওর অনেক দিনের ইচ্ছে একটা ভালো আরাম দেওয়া চেয়ারে বসে কম্পিউটার করবে, কিন্তু সেটা কোনোভাবেই পূরণ হয় না। আমিও ভেবেছিলাম আমি কিনে দেবো, ওকে আর কিনতে হবে না, কিন্তু সেটাও কিনে দিতে পারিনি। প্রায় 3-4 বছর ধরেই কিন্তু চেষ্টা করেছে কেনার জন্য, কোনোভাবেই কেনা গেল না। আসলে আমরা যে টাকা ইনকাম করি তার থেকে বেশি টাকা খরচ হয়ে যায়। দেখতে পাচ্ছ এই যে বাড়িরও কাজ করতে হয়, আর ছেলেকে বড় স্কুলে ভর্তি করিয়েছি, মানে কত খরচ তোমরা তো জানোই। আর নিজেদেরও তো টুকটাক খরচ আছে, তাও করিই না। তোমাদের দাদাভাই তো কিছুই কেনে না বলতে গেলে। আর বাড়িতে বাচ্চা থাকা মানে তো টুকটাক এদিক ওদিক করে টাকা খরচ হতেই থাকে। আর রেগুলার বেরোলে দেখবে বাইকেরও প্রচুর খরচ হয়। তাছাড়া এই যে মিস্ত্রি, মানে ঘরের কাজ করতে হচ্ছে, এ তো মানে এখন হিউজ পরিমাণে টাকা না ইনকাম করলে এইসব কাজ করানো যায় না। তো আমাদের তবু অনেক কষ্ট সৃষ্ট করে এই যে নিজেদের টাকা, মানে একটা টাকাও না বাঁচিয়েও কিন্তু এইসব কাজগুলো করাচ্ছি ঋণ দেনা করে। আসলে এগুলো না করলে নয়, এত দিক কাজ পড়ে আছে। আমাদের বাড়িতে যদি কেউ আসো বুঝতেই পারবে যে চারিদিকে না ছড়ানো ছিটানো রয়েছে জিনিসপত্র বা কাজবাজ, মানে সেই কাজগুলো করাতে গেলে হিউজ পরিমাণে টাকাও দরকার। কিন্তু কি করব, আমি না জোর করে করে তাও এইসব করি, আর কিছু করার থাকে না। যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আসলে তোমরা আমার পরিবারের লোক ভেবেই কিন্তু এত কিছু শেয়ার করি, তোমরা কিছু মনে করো না প্লিজ। আর এদিকে দেখো আমি আবার চলে এলাম মাছ ধরার জন্য। মা কিন্তু সকাল থেকে ছিপ নিয়ে বসেছিল প্রায় ঘন্টাখানেক মতো, তারপরে খিচুড়ি স্কুলে চলে গেছে আর বললো যে মাছ পড়েনি যখন আজকে সয়াবিন রান্না করো। আর তোমাদের দাদাভাই স্কুলে চলে গেছে, সেই ফাঁকে আমি চলে এসেছি এই যে মাছ ধরার জন্য। আর দেখো ঝপ ঝপ আমার হাতে মাছ পড়ছে। কী করে বলো তো? তোমাদের দাদাভাই স্কুল থেকে আসার সময় একটা পাউরুটি কিনেছিল খাবে বলে, কিন্তু আমি ওটা খেতে দিইনি, বললাম যে থাক, তুমি তার থেকে ভাত খাও, ভাত হয়েছে। আর ওই পাউরুটিটা নিয়ে আমি চলে এসেছি মাছ ধরার জন্য। আগের দিন মা পাউরুটি দিয়ে ওই যে একটা বড় মাছ ধরেছিল, তাই ভাবলাম যে পাউরুটি দিয়েই ফেলে দেখি। তো দেখলাম যে প্রত্যেকটা, মানে কি বলবো, চারেই কিন্তু মাছ পড়ছে। কি যে ভালো লাগছিল কি বলবো, কারণ প্রত্যেকটা যখন চারে মাছ পড়ে না তার মজাটাই আলাদা। মনে হচ্ছিলো যে সারাদিন ধরে আমি এরকমভাবে বসে থাকি আর মাছ ধরি। আর একটা ঝাঁক এসেছিলো, মানে প্রত্যেকটাই পড়ে গেছে। তারপরে মানে এত এক্সাইটেড ছিলাম, মাকে ডেকে আবার বলছিলাম যে মা দেখো কত মাছ ধরলাম। আচ্ছা, আমাদের মতো কারা কারা পুকুরে এরকম জ্যান্ত মাছ ধরে রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর চলো মাছ ধরতে ধরতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নিই। প্রথমে পড়ছি অঞ্জনাদির কমেন্ট। তুমি বলেছো আজকে ব্লগটা বেশ ভালো লাগছিল, কিন্তু তোমার একটা কথা তো আমার মাথা গরম করে দিয়েছে সাবিত্রী। কি বললে তুমি যে আর কতদিন বাঁচবো বলো? এইটা আজকে বললে ঠিক আছে, কিন্তু এরপর যদি কোনো দিন এই কথা শুনি বাড়িতে গিয়ে বকে আসবো। এইসব আবার কি কথা? হ্যাঁ, আর একটা কথা, এই মাশরুম আমিও খেয়েছি, খুবই টেস্টি হয়। তোমার উচিত ছিল পুঁই শাকের পাতা দেওয়া, তোমাকে বলেছিলাম মনে হয়, তুমি ভুলে গেছো। ওইটা দিলে পয়জনটা নষ্ট হয়ে যায়। আজ তোমার উপরে আমি খুব রেগে আছি দিদিভাই, সো সরি। আমি আর কোনোদিন এই কথাটা বলবো না। আর তুমি আমাকে এতটাই ভালোবাসো বলে এতটা শাসন বা এত সুন্দরভাবে বলতে পারছো, আমার ভীষণ ভালো লাগছে। আমার নিজের দিদি থাকলে সেও হয়তো আমাকে এইভাবেই শাসন করতো। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে। এছাড়া পলিদি, তুমিও আমাকে ওই কথাটার জন্য বকেছো দিদির মতো হয়ে, তাই তোমার কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে পূর্ণিমা, তুমি বলেছো খুব সুন্দর হয়েছে ব্লগটা, তোমার সাথে দেখা করতে কথা বলতে খুব ইচ্ছে করে বৌদি। জানি না কোনো দিন সেটা পূরণ হবে কিনা, কিন্তু আমি তোমার সাথে সব সময়ের জন্য আছি। লাভ ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। এখন 11:15 বাজে আর মাছ ধরা কিন্তু কমপ্লিট হলো। বেশ অনেকগুলো মাছ পড়েছে, মানে তেলাপিয়ায় মাছ পড়েছে সবগুলো, ছোট বড় সব রকমই আছে। আর ধরতে কিন্তু বেশ ভালো লাগছিল, পট পট করে কয়েকটা মাছ পড়ে গেল, একদম টানা, কোনো মিস যায়নি কোনো চারায়। এই দেখো কতগুলো তেলাপিয়া মাছ এখানে মা গুনেছিল, 8টা নাকি আছে। তো সবগুলো নেবো না, ভাবছি যে ছোটোগুলো ছেড়ে দিই। আমি ভাবছিলাম যদি আরও 2-4টে পড়তো তাহলে 2 দিন হয়ে যেত, কিন্তু দেখছি না। আমার ছেলে তো আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে, ও তো 11:05 ছুটি, আর 10-15 মিনিট পরেই চলে আসবে। এবার ওকে খাওয়াতে হবে, এদিকে রান্নাও করতে হবে, ওদিকে তো মিস্ত্রি কাজ করছে। কালি স্কুল থেকে আসার সময় কালিটা কিনেছো? কে কিনে দিয়েছে? পাপা কিনে দিয়েছে, ঘরে আছে, এটা খাচ্ছি। ব্রেড মালা। ভালো লাগছে? তো কাটো কাটো দেখে একটু কেটে খাও দেখি। চাপ দাও।
তোমার চামচটা তো বেশ সুন্দর। খাও 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 খাও। বাবা, চোখ বন্ধ করে খাচ্ছে। কেমন লাগছে? তোমার এখন শেষ হয়ে গেছে। এই যে আমাদের দুজনের জন্য দুটো প্লেট তো আছে। ভরা ছিল, সবাই খেয়েছে। হ্যাঁ। এই যে মিষ্টি কাকুরা, তারপরে চেয়ার দিতে এসেছিল, সবাইকে দিয়েছি। আর বাবা মা সবাই খেয়েছে, আমাদের দুজনের জন্য এটা রয়েছে। এটা কিন্তু খেতে অসাধারণ। খাও। আরো মালাইটা বেশি হলে ভালো হতো, কম হয়ে গেছে। না না না, ভিডিওটা দেখতে হবে কোথায়? ফিল স্টোরিতে। অবশ্যই ফিল স্টোরিতে দেখে নিও। তাড়াতাড়ি খাও, ওদিকে রান্না করতে যাবো। তো ছেলে স্কুল থেকে আসার পর ওকে খাইয়ে নিজেরাও খেয়ে নিলাম। তারপরে চলে এসেছি রান্না করতে। মা একদিকে সবজি কাটছে আর আমি একদিকে রান্না করছি। আর মাটির উনুনে এত ধোঁয়া হচ্ছে কি বলবো, কারণ নিচে না কাদা জল রয়েছে, ভিজে একদম জায়গাটা, সেই জন্য ধোঁয়াটা বেশি হচ্ছে। তার মাঝে ওই ঢ্যাঁড়স আর আলু মাছ দিয়ে ঝোল করছি, আর তার সাথে কিন্তু ওই যে ঝিঙে পেঁপে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি মাছের মাথা দিয়ে। আর সবাই মিলে দুপুরবেলা খেতে বসে গেছি, কুট্টুসকে খাইয়ে দিয়ে। এখন সন্ধ্যে 6টা বাজে, আর এই 5 থেকে 10 মিনিট আগে রান্না করে এলাম। আজকে কিন্তু বাদাম ঝুড়ি ভেজেছিলাম, এই দেখো দেখতে পাচ্ছি বেশ অনেকটা পরিমাণে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। ভাজতে গিয়ে আমরাও ঝুড়ি হয়ে গেছি, এতটাই কষ্ট হয়েছে। মানে উনুনটা এত জ্বালিয়েছে, তার উপরে এই বাদামটা যেহেতু আমি 1 বছর আগে বানিয়েছিলাম, আবার 1 বছর পরে বানাচ্ছি, একটু মানে আমরা তো আর সব সময় বানাই না, একটু এদিক ওদিক হয়। উনুনে রান্না করে তো একটুখানি খুব ঝামেলা হয়, গ্যাসে করলে কিন্তু এতটা ঝামেলার মধ্যে মানে পড়তে হয় না। এখানে দেখো এই যে উনুনে বানিয়েছি বলে কিছু কিছু লাল হয়ে গেছে, আবার কিছু কিছু ঠিকঠাক আছে। তো এটা কিন্তু গ্যাসে রান্না করলে এরকম হয় না। যাই হোক, তোমরা যদি বাদাম ঝুড়ি বানাতে চাও অবশ্যই ফিল স্টোরিতে গিয়ে দেখে নিও কিভাবে বানিয়েছি। এই যে কাঁচের বয়ামে একটা নিয়েছি, এর মধ্যে ভরে রাখবো। আর কুট্টুস চলে এসছে, হ্যাঁ বাদাম ঝুড়ি এর মধ্যে রেখে দিচ্ছি, ঠিক আছে? মামা ও বলছি এই কথা বড়দের রাখে, হ্যাঁ, ছোটদের তো লাগে না। কুট্টুসের একদম বাবাই রা কৌটো ভরে গেছে। আজকের মতো খাবার জন্য ঝুড়ি ভাজা রেখে দিই, আর বাকিটা কিন্তু ওই বয়ামের মধ্যে রেখে দেবো। এতে করে কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যায়, কোনো রকম গন্ধও হয় না, তেলে ভাজা জিনিস যেহেতু। তো এই কাজটা করে নিয়ে আমি স্নান করতে যাব। প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে প্রচণ্ড ঘাম এবং ওই যে ধোঁয়ার মধ্যে ছিলাম, তো স্নান না করলে থাকতে পারবো না। তাই স্নান করে তারপরে আবার সন্ধে দিতেও যাব। তো চলো ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।